দাস্তানে লখনৌ। এই শহরের নবাবিয়ানা মহলে নয়, শহরের মেজাজে ধরা পড়ে। কুয়াশা ঘেরা এক সকালে নবাবদের শহরের সেই নিভে যাওয়া দাপট প্রত্যক্ষ করলে বিতান শিকদার। বাড়া ইমামবাড়া দেখে যখন বেরোচ্ছি, আমার গাইড হেসে বললেন, স্যার, আসল লখনৌ শুধু আলিশান মহল বা নবাবিতে নেই, সেটা কিছু সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে আছে, যার কিছু সাধারণ মহল্লা থেকে উঁকি দিচ্ছে। জিজ্ঞেস করেছিলাম, সেই লুকিয়ে থাকা লখনৌ আমায় দেখাবে কে? তখনই শুনেছিলাম নাভেদ জিয়ার কথা। পরদিন সকাল 6টায় শহরের এক প্রান্তে কুয়াশা ঘেরা গোল দরওয়াজার সামনে আলাপ হয়েছিল নাভেদের সঙ্গে। সুঠাম চেহারার সুটবুট পরিহিত পৌঢ় ভদ্রলোক সেই কুয়াশার মধ্যে থেকেই যেন বেরিয়ে এসে নিজের পরিচয় দিয়ে অভিবাদন করে বললেন, আসুন স্যার, কিছু পুরনো মেজাজ খোঁজা যাক, চোখ রাখা যাক সাধারণের কিছু অসাধারণ ইতিহাসে। গোল দরওয়াজার থেকে আকবরী গেট পর্যন্ত মোট 1.5 কিলোমিটার রাস্তায় আমরা খুঁজব পুরনো লখনৌ। এই 1 ঘন্টার সফরে দেখে নেব কাটারিটোলা, বাগটোলা, বৈদটোলা, ইউনানি হসপিটাল, যা 1832 থেকে চলে আসছে। আমরা দেখব 500 বছরের পুরনো শিব মন্দির, শায়ার এ আজম মীর আনিসের বাড়ি, হায়দারি বেগমের কোঠা, সেই মুজরা কর্নেওয়ালি বেগম জান যিনি হাতিতে চড়ে শহর ঘুরতে বেরোতেন। মন্ত্রমুগ্ধের মতো শুনছি আর মনে প্রশ্ন জাগছে, লোকটা কি মুখস্থ বলছে? ভদ্রলোক নিজেই হেসে বললেন, লখনৌ আমার প্রাণ জানাব। আমি 1889 থেকে গভর্নমেন্টের গাইড, সেই থেকেই এই গলি আর মহল্লাতে দিওয়ানা হয়ে ফিরছি। এক জাদু সকাল পরতে পরতে চোখের সামনে খুলে যাচ্ছিল। ধীর পায়ে এগিয়ে চললাম ভদ্রলোকের সঙ্গে। 55 বছর বয়সী গাইড বললেন, এই গলিতে মোট 400টি টোলা রয়েছে, মানে এলাকা রয়েছে। প্রতিটি এলাকার শুরুতে ও শেষে একটা করে গেট। আক্রমণের সময় 2টো দরজা দুদিকে বন্ধ করে মহল্লাকে যাতে সুরক্ষিত রাখা যায়, তাই এই ব্যবস্থা। এমনিতে সারা লখনৌ জুড়ে মহল বা হাভেলি এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুধু বড়া ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, রেসিডেন্সি বা বিবিয়াপুর কেন, ওয়াজেদ আলী শাহের সম্পূর্ণ কেসারবাগও তো এখনও প্রায় অটুট। এই গলির ভিতর চলতে চলতে এমন কিছু কারুকাজ করা দরজাওয়ালা বাড়ি দেখতে পেলাম, যা শতরঞ্জকে খিলাড়িতে দেখা মির্জা সজ্জদ আলী আর মীর রওশন আলীর রইসি মনে করিয়ে দিচ্ছিল। কোথাও দরজা জুড়ে উড়ন্ত পায়রার প্রতিচ্ছবি, কোথাও বা ময়ূর। মুঘল দরবার দুর্বল হয়ে পড়ার পর লখনৌ সভ্যতা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে ওঠে। সেই সমাজেরই প্রতিচ্ছবি এইসব আঁকিবুঁকিতে। সমৃদ্ধি, শান্তি, অর্থের প্রতীক হিসেবে ময়ূর, পায়রা আর গণেশের মূর্তি এইসব দরজায় খোদাই করা হয়েছিল। এমনই এক বাড়ি দেখতে দেখতে শুনলাম, এইসব নকশাকে তখন নাকি খুবই সাধারণ মানের বলে ধরা হতো। বলে বেশ একচোট হেসে গাইড বললেন, আমিরের বাড়ি, অথচ এমন সাদাসিধে হবে কেন বলতে পারেন? উত্তর দিতে পারলাম না। তিনি বললেন, শানদার বাড়ি বানালে সেটা যদি নবাব বা বাদশাহের চোখে পড়ত, তাহলে তিনি সেটা দখল করে নিতেন, তাই এমন আম্বরহীন ছিঁড়েছাদ। এটা মনে পড়া উচিত ছিল। প্রখ্যাত লেখক আব্দুল হালিম শারের লেখায় পড়েছিলাম, এখানকার এক উজির রওশন উদ্দৌলা এক ভারী সুন্দর ইমারত বানিয়েছিলেন, কিন্তু সরকারি হুকুমে সেই বাড়ি বাজেয়াপ্ত করে নেওয়া হয়। ফরাসি ব্যবসায়ী মসিয়ে মার্টিন গোটা 2 মহল বানিয়েছিলেন। উদ্দেশ্য ছিল বাড়ি দুটি নবাব সাদাত আলী খানকে বেচে বেশ 2 পাইস, কিন্তু তা হলো না নবাব সাহেবের কঞ্জুসির জন্য। সেই চত্বরেই এখন লা মার্টিনিয়ার কলেজ।
রোজগারের ফন্দিতে বানানো সেই বাড়িকে লোকে এখন মার্টিন সাহাব কি কোঠি বলে ডাকে। উঁকি মেরে দেখলাম বাড়ির খোলা দরজা দিয়ে ভিতরের শহর মানে উঠোন, উঠোনকে ঘিরে ইমারত, ইট আর চুনের থামের উপর কম করে 3টি বা কখনো তারও বেশি মেহরাবদার খিলান দেওয়া অন্দর দরজা। সকালের কুয়াশা ভেদ করেও চোখে পড়ল নকশা আর অদ্ভুত কায়দায় রং করা। এখানে যারা থাকতেন তাদের আয়েশিও ছিল দেখার মতো। শুধু জান এ আলামী রাজকাজ ছেড়ে ঠুংরি লিখতেন না। নবাব আবুল কাশেম খান যে পোলাও খেতেন তার চাল 34 সের গোশত ফুটিয়ে তার থেকে ইয়াখনি বা সুরুয়া বার করে তাতে দম দেয়া হতো, মানে সিদ্ধ করা হতো। কখনো উঠে এসেছিল জানোয়ার লড়ানোর শখ। বাদশাহ গাজীউদ্দিন হায়দার নদীর ধারে বানিয়েছিলেন মুবারক মঞ্জিল আর শাহী মঞ্জিল নামে 2টি বাড়ি। সেখানে শামিয়ানার ছায়ায় বসে নদীর উল্টো পারে ছেড়ে দেওয়া হিংস্র পশুর লড়াই দেখতেন তিনি। সাধারণ মানুষ ডুবে থাকত বটেরবাজি, কবুতরবাজি, তিতিরের লড়াই, বুলবুলের লড়াই, শতরঞ্জ, ঘুড়ি ওড়ানোয়। মার্টিন সাহেবও সাদত আলী খানের সঙ্গে বাজি রেখে মোরগ লড়াতেন। এগিয়ে চলেছিলাম কয়েক শতাব্দী ধরে বিস্তৃত এক সংস্কৃতির মধ্যে দিয়ে। আশেপাশের দোকান অধিকাংশই বন্ধ। রাস্তায় 2-1টা লোক। গাইড বললেন, লোকে জেগে ওঠার আগেই এই স্ট্রেচটা দেখে নেওয়া উচিত, না হলে লখনৌয়ের নাজ বুঝবেন কি করে। দেখতে দেখতে চলছিলাম নকশার কাজ, স্টোন কাটিংয়ের কাজ, জরির কাজ, সুই ধাগে কি কাম, আতরের দোকান, আরও কত কি। বান মাখন মানে বান পাউরুটির ভেতরে মাখনের পুর দেওয়া। খেয়ে যে যাত্রা শুরু করেছিলাম সেই যাত্রায় উঠে এলো নবাবী আমলে সাধারণের খাওয়া দাওয়াও। গাইড বললেন, বাবুর্চিখানার নায়েব মুন্তাজিম বাদশাহের খাবারের খোয়ান অর্থাৎ থালা ঠিকমতো সাজিয়ে তাতে স্বনামের মোহর লাগিয়ে নবাবী দেউরিতে পৌঁছে দিয়ে আসতেন। শুনলাম সাধারণের খাবার ঘি আর রোগনি রুটির কথা, মিষ্টি চালের কথা। চাল আর মাংস দিয়ে তৈরি খাবার বিরিয়ানি নয়, কিন্তু দুধ আর ময়দা দিয়ে তৈরি খামিরি রুটি। আর বাবুর্চিদের আবিষ্কার আনারদানা পোলাওয়ের কথা। এই গলিতে তখন এইসব খাবারের সুগন্ধ পাওয়া যেত। জায়গিরদারদের ফরমাইশেই কখনো কোনো এক বাবুর্চি রান্না করেছিলেন এই আনারদানা পোলাও। এর প্রতিটা চাল ছিল অর্ধেক লাল আর অর্ধেক সাদা। দস্তরখানের উপর সাজিয়ে রাখলে মনে হতো খাবার নয়, জহরত পেশ করা হয়েছে। এক একটা চাল যেন এক একটা রত্ন। ভোজন বিলাসী রৈশদের মধ্যে নবাব মির্জা খান নেশাপুরি মাসে 14,000 টাকা পেনশন পেতেন এবং তা দিয়ে তিনি বাবুর্চি সংগ্রহ করতেন। এই সময় গাইডকে থামিয়ে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, নবাবী হোক বা বাদশাহ, লখনৌতে তো জানতাম গোটা 10-12 বা তার থেকে কিছু বেশি হবে। তাহলে এত সব নবাবদের কথা বারবার করে কোথা থেকে উঠে আসছে? কেন জনাব? এই গড়ি থেকে। এমনই বিভিন্ন সব মহল্লাতে তারা থাকতেন আর রাজ করতেন। এইসব লোকালয়ের সাধারণ মানুষের মধ্যেও তাদের নামের সঙ্গে নবাব লাগানো রেওয়াজ হয়ে গেছিল। এরা হয়তো লখনৌয়ের প্রথম নবাব গাজীউদ্দিন হায়দারের মতো 30 সের ঘিতে 6টা পরোটা খেতেন না, কিন্তু এদের খানাপিনার মধ্যেও কতটা আয়েশি ছিল আপনি আন্দাজ করে নিতে পারবেন। মনে মনে ভাবছিলাম, আজ লখনৌয়ের খাবারের কথা বললে লোকে শুধু পরোটা আর কাবাব আর বড়জোর বিরিয়ানির কথা বলে। মৃদুস্বরে এমনই কিছু আলাপের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কিছু রক পেরিয়ে, কিছু দরজা ছাড়িয়ে, আরও কিছু বন্ধ হয়ে থাকা দোকান পেরিয়ে চলে এলাম লখনৌয়ের
প্রথম টুন্ডে কাবাবের দোকানে। রাজার ঠান্ডাইয়ের দোকান, রামসেবকের জিলিপির স্টল পার হয়ে, মোগলাই মশালার দোকান ছাড়িয়ে, রহিমের নাহারি পার হয়ে এই প্রাচীন টুন্ডে কাবাবের দোকান। দোকানটা কিন্তু বড়ই সাদামাটা, আশেপাশের আর 5টা দোকানের মতোই, তফাৎ শুধু ইতিহাসে। দোকানের এখনকার মালিক উসমান ভাই। এই দোকানে আজও 2 টাকায় কাবাব পাওয়া যায়। চলতে চলতে ভাবছিলাম কখনো এই রাস্তা দিয়েই হয়তো মীর আনিস তার শায়রি পড়তে পড়তে চকের দিকে হেঁটে যেতেন। উর্দু, ফার্সি, সংস্কৃত কি ব্যবহার হয়নি মীর আনিসের কবিতায়। আজ তার এই ছিমছাম বাড়িতে না জানি কে বা কারা থাকেন। ঠিক তেমনই রোশনাইহীন হায়দারি বেগমের কোঠি, বড় সাদামাটা। না জানি কত নবাব, আমির, ওমরাও এখানে এসে সন্ধে কাটিয়ে গেছেন বেগমের মুজরা শুনে। এই গলির বাইরে তাদের ঘোড়ায় টানা গাড়ি দাঁড়িয়ে থাকত। এই শহরে খুশি মহারাজ, হিলালজি, প্রকাশজি, দয়ালুজির মতো নৃত্য বিশারদও জন্মেছিলেন। এমনকি আমি এটাও পড়েছিলাম যে নবাব ওয়াজেদ আলী শাহকে নাচ শিখিয়েছিলেন এই প্রকাশজিরই পুত্র দুর্গাপ্রসাদ। গাইড সাহেব বলে চললেন, মহিলাদের মেহফিল পুরুষদের আসরের থেকে অনেক বেশি উজ্জ্বল ছিল তখন। এমনকি তাদের চুটকুলা, যাকে তখনকার দিনে সখী বলা হতো, সেসব এমনই হৃদয়গ্রাহী হয়ে উঠেছিল যে পুরুষরাও এইসব মুজরা শোনবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। এটা জানতাম, লখনৌতে বারবনিতারা নাচ গানের যে সমৃদ্ধি এনে দিয়েছিলেন তা অন্য কোথাও আর প্রায় দেখা যায় না। এখানকার গণিকারা 3 জাতের ছিলেন। এক, কাঞ্চনী, যারা দিল্লি বা পাঞ্জাব থেকে এখানে এসেছিলেন এবং নিজেদের মোহিনী আবেদনে প্রায় বধ করেছিলেন তাবর তাবর আমির ওমরাওকে। 2, চুনিওয়ালি, যারা প্রধানত চুন বিক্রি করলেও ক্রমে বারবনিতাদের শ্রেণীভুক্ত হয়ে পড়েন। আর 3, নাগরানি, অসহায় স্ত্রীলোকদের আশ্রয় হয়ে ওঠে এই শেষের সম্প্রদায়। আসলে প্রশ্নটা গণিকাবৃত্তি নিয়ে নয়, প্রশ্ন হলো এর মধ্যেও লখনৌ কি অসামান্য আভিজাত্যের নিদর্শন রাখতে পেরেছিল, সেটাই। শুধু নাচ গান কেন, বহু উচ্চবিত্ত লোকেদের সন্তানরা আসতেন এই বারবনিতাদের কাছে ভব্যতার তালিম নিতে। চলতে চলতে প্রায় পৌঁছে গিয়েছিলাম আকবরী গেট পর্যন্ত। জানতাম ওই দরজা পার হলেই এই গলি শেষ, এবং তার সঙ্গে শেষ এই হেরিটেজ। যেমনটি শেষ হয়ে আসছে জরির কাজ, ঠিক যেমনভাবে ধুঁকছে আয়ুর্বেদের দোকানের লোকটা, যেমন আজকালকার খিলান আর দালান আস্তে আস্তে মুছে দিচ্ছে লখনৌয়ের পুরনো স্থাপত্যশৈলী। আকবরী গেটের বাইরে বেরোলেই জানি কুয়াশা কেটে যাবে। সকালের চড়া আলোয় দেখতে পাবো বিশাল বিশাল বিল্ডিং, ঝাঁ চকচকে দোকানপাট আর ব্যস্তবাগীশ জীবন। সেটাকেই বোধহয় এগিয়ে চলা বলে। কিন্তু কোথাও এই শহরেরই মনের কোণে এমন কিছু গলি ঘুঁজি হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে ঢুকলে এখনো অতীতের কুয়াশা চেপে ধরে। আর মজরু চাপা স্বরে বলে যান, ये चिराग बुझ रहे हैं मेरे साथ जलते जलते, यूं ही कोई मिल गया था सारे राह चलते चलते। এবার বলি কোথায় থাকবেন। রেডিক্যাল প্যালেস হোটেল অ্যান্ড রেস্তোরাঁ। ডাবল বেডরুমের ভাড়া শুরু 1850 টাকা থেকে। ক্লার্কস আওয়াত, ডাবল বেডরুমের ভাড়া শুরু 4000 টাকা থেকে। ভিভান্তা বাই তাজ গোমতীনগর, ডাবল বেডরুমের ভাড়া শুরু 6650 টাকা থেকে। প্রত্যেকটি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। কিভাবে যাবেন? হাওড়া থেকে হাওড়া লখনৌ এক্সপ্রেস
উপাসনা এক্সপ্রেস কিংবা কুম্ভ এক্সপ্রেসে লখনৌ পৌঁছতে পারেন। এছাড়া শিয়ালদহ স্টেশন থেকে অকাল তক এক্সপ্রেসেও লখনৌ পৌঁছানো যায়। কলকাতা থেকে লখনৌয়ের ফ্লাইটও আছে। লাইফ অন দ্য রোড। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেল ট্যুরিজম ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।